সম্প্রতি দেশের দুই শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুর দুঃখজনক ঘটনা ঘটেছে। সহপাঠীদের মৃত্যুতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দলে বলে ঘটনাস্থলে জড়ো হন। ঢাকার শিক্ষার্থীরা তাদের সহপাঠীর ভুল চিকিৎসা হয়েছে দাবিতে ভাঙচুর করেন একটি বেসরকারি হাসপাতাল আর মারধর করেন চিকিৎসকদের। অন্যদিকে জাহাঙ্গীরনগরে জড়ো হওয়া ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ করে রাখে ঢাকা আরিচা মহাসড়ক, যেখানে বাসের ধাক্কায় প্রাণ যায় তাদের দুই সহপাঠীর। পরে পুলিশের লাঠিচার্জ আর টিয়ার শেলের মুখে রাস্তা ছেড়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকে উপাচার্যের বাসভবনে ভাঙচুর করে তারা। প্রশাসন অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বন্ধ ঘোষণা করে এবং প্রশাসনের মামলায় গ্রেফতার হন 50-এর বেশি ছাত্রছাত্রী। এই দুই ঘটনার প্রেক্ষিতেই অনেকে প্রশ্ন করছেন, কেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভাঙচুর অবরোধ করে প্রতিবাদের পথ বেছে নিচ্ছেন, কিন্তু চিকিৎসকের অবহেলার অভিযোগ কিংবা সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোর যেমন কোনো আইনগত সুরাহার লক্ষণ নাই দেশে, তেমনি ছাত্র রাজনীতি নাই ছাত্র সংসদ নির্বাচন। কাজেই এসব আবেগ ঘন সময়ে বিক্ষুব্ধ ছাত্রদের নেতৃত্বই বা দেয় কারা? তার উপর সরকারি দলের ছাত্র সংগঠনের প্রভাব, শিক্ষক রাজনীতি কি পরিস্থিতি আরো ঘোলাটে করে তোলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাইরে গিয়ে মারামারি করাতে যেমন শিক্ষকেরা তাদের পক্ষ নিয়ে উল্টো চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেছেন, সেই একই শিক্ষকেরা আবার জাহাঙ্গীরনগরে মামলা দিয়েছেন নিজেদের শিক্ষার্থীদের বিরুদ্ধেই। এই কয়দিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুটিকয় ছাত্রছাত্রী ডাকসু নির্বাচনের দাবি তুলে শিক্ষকদের ধাওয়ার মুখে পড়েছিলেন। শিক্ষক শিক্ষার্থী কেন ঘন ঘন দাঁড়াচ্ছেন মুখোমুখি অবস্থানে? পুলিশ না ডেকে ছাত্রছাত্রী সামাল দেওয়ার যুগ কি তবে শেষ? এসব প্রসঙ্গে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি প্রথমে শুরু করতে চাই ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আপনাকে দিয়ে। আপনার ডিপার্টমেন্টেরই শিক্ষার্থী মারা গেলেন কিছুদিন আগে এবং তারপর আসলে তার সহপাঠীরা, বিক্ষুব্ধ সহপাঠীরা, তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, মানে আগের দিনই ভর্তি হলেন, সেই হাসপাতালে যান এবং তারা তাদের একটা ভুল চিকিৎসার দাবিতে তারা বিক্ষোভ দেখান, ভাঙচুর করেন। বিক্ষোভ এত কি বলবো, যে বিক্ষোভ এত জোরালো বা বিক্ষোভ এত সহিংস হয়ে উঠছে কেন আজকাল? সেদিন যে ঘটনাটি ঘটেছিল 18 তারিখে, মাসের 18 তারিখেই, 17 তারিখে আমাদের প্রথম বর্ষের একটি ছাত্রী সকালবেলা ভর্তি হয়েছিল এবং সন্ধ্যা যখন ভর্তি হয় তাকে বলা হয়েছিল যে তার নিউমোনিয়া হয়েছে। সন্ধ্যা 7:30টায় তার একটি রক্ত পরীক্ষা করে বলা হলো তার ব্লাড ক্যান্সার হয়েছে এবং তাকে রক্ত লাগবে বলা হচ্ছে। রাত 1টার দিকে তার রক্তের গ্রুপ পরীক্ষা করে বলা হলো তার রক্তের গ্রুপ এটি এবং তার আগেই বলা হয়েছে রক্ত লাগবে। ভোর 5:30টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং সকাল 8টা-9টার দিকে আবার বলা হলো তার রক্ত দিতে হবে, তো তারা রক্ত নিলেন। জি স্যার, আমরা যদি এই ডিটেইলগুলোতে না গিয়েও, মানে ওই ঘটনাটির মধ্যে না গিয়েও, যে ধরুন এই যে ছাত্ররা যখন শুনলেন যে তাদের সহপাঠী মারা গেছেন, তারা আবেগাক্রান্ত, তারা দুঃখ ভারাক্রান্ত, এই অবস্থায় আসলে মানে কি পরিমাণ ছাত্র গেলেন এবং তখন ছাত্রদের উপরে আপনাদের আর কোনো নিয়ন্ত্রণ ছিল কিনা? যেটা হয়েছে, যখন ছাত্রছাত্রীরা নানান কথা শুনতে পাচ্ছিলেন যে একবার নিউমোনিয়া, একবার ব্লাড ক্যান্সার, আবার বলা হচ্ছে ডেঙ্গু, এবং আইসিইউ ডাক্তার আমাকে বলেছেন তিনি ডেঙ্গু আক্রান্তেই মারা গেছেন এবং ডেথ সার্টিফিকেটেও লেখা হচ্ছে যে ডেঙ্গু এবং ব্লাড ক্যান্সারে মারা গেছে, ব্র্যাকেটে লিখেছেন যে নট কনফার্মড। ছেলেমেয়েরা একটুখানি অস্বস্তিতে ছিল, তারা জানতে পারছিল না হয়েছে কি। হসপিটাল কর্তৃপক্ষ যখন জানাচ্ছিলেন এবং তারাও কিন্তু ধৈর্য ধরে শুনছিলেন যে বিষয়টা কি, এই কিছুক্ষণ পরেই পুলিশ এসে হুইসেল দিয়ে যখন করলো, তখন তাদের আবেগের জায়গাটা ভেঙে গেছে। এবং আমি ঘরে ছিলাম, বাইরে কি হচ্ছিল অতটা জানতে পারিনি, কিন্তু শব্দ শুনছিলাম যে কিছু একটি ঘটছে। এবং এটি কেউ কেউ বলছেন যে হয়তো আবেগ, তবে অনিয়ন্ত্রিত আবেগ। এখন আবেগ যখন অনেক বেশি প্রত্যাশা করে, মানে মানুষের কাছ থেকে জানতে চায়, তখন একটা অনিয়ন্ত্রিত একটি ঘটনা সেখানে ঘটে গেছে, এটি অস্বীকার করবার কোনো জোর নেই। এরপরে কিন্তু মাননীয় উপাচার্যের নির্দেশে আমরা সেন্ট্রাল হসপিটালে গেছি, কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কথা বলে ছাত্রদের একটি দাবি ছিল যে সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ
পরিবারের পাশে দাঁড়াবেন আমরা দুঃখ প্রকাশ করেছি এবং তারা সেটি করেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগের পক্ষ থেকেও তার পরিবারের পক্ষে দাঁড়িয়েছি এবং একটা সমঝোতা হয়েছে, সমঝোতায় আমরা স্বাক্ষর করেছি এবং তারপরে আমরা একটা যৌথ প্রেস কনফারেন্সও করেছি। সবকিছুই কিন্তু মিটে গেছে এবং আমরা মনে করছি যে শিক্ষক শিক্ষার্থী চিকিৎসকরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আমরা এটাও বলেছি যে আমরা প্রতিপক্ষ নই। শিক্ষক শিক্ষার্থী কেউই আমরা বা ডাক্তার বা রোগী বা আমরা যারা আছি কেউ কারো প্রতিপক্ষ নেই, আমরা আলোচনা করতে পারি। এরকম একটি ঘটনা ঘটেছে, এটিকে আমরা দুর্ঘটনা মনে করছি, এটি একটা অপমৃত্যু হয়েছে, সেটি নিয়ে কিন্তু আলোচনা করাই যায়। কিন্তু এই যে বিভাজনের জায়গাটা, এটি কি অনাস্থা থেকে হয়েছে, এটি কি অবিশ্বাস থেকে? আমি আসলে আজকে মূলত যেতে চাই যেখানে আমি আসবো আপনার কাছেও, যে ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, সেখানে হচ্ছে যে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের জায়গাটা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একসঙ্গে কাজ করতে পারছেন কিনা, জাহাঙ্গীরনগরের শিক্ষক শিক্ষার্থী একসঙ্গে কাজ করতে পারছেন কিনা। ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলছিলেন অনিয়ন্ত্রিত আবেগের কথা। শিক্ষার্থীদের এই মানে তাদের জাহাঙ্গীরনগরের কথাই যদি বলি, তাদের দুজন সহপাঠী বাসের ধাক্কায় প্রাণ দিয়েছেন, তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন, তারপর আবার ঢুকে উপাচার্যের বাসভবনের সামনে থাকলেন, তারপরে অনেক সময় যাচ্ছে, মানে আবেগ ক্রমাগত কমতে না থেকে আসলে বাড়তে থাকে কেন আমাদের দেশে? এখন শিক্ষার্থীরা যখন নামেন রাস্তায় তখন এই ঘটনাটা কেন ঘটে? এই যে যেটাকে বলা হচ্ছে আবেগের বশবর্তী হয়ে তারা অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে এবং সেখানে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ছে, ভাঙচুর করছে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু নতুন না, এগুলো আমরা আগেও দেখেছি। কিন্তু এখন যেটা হয়ে যাচ্ছে যেন এটা সর্বব্যাপী না বলতে চাইছেন আপনি স্যার? মানে এটা আমি তো দীর্ঘদিন অনেক সময় থেকেই দেখেছি, লম্বা সময়ে, যে এটার একটা কারণ হয়েছে যে ছাত্রছাত্রী যারা তারা তাদের বয়স কম এবং তারা একসাথে থাকে, বিশ্ববিদ্যালয়ে থাকে, একসাথে থাকার ফলেই তারা নিজেদের একটা শক্তি মনে করে এবং তারাও যেটা দেখে যে শক্তি প্রয়োগ ছাড়া তো কিছু আদায়ও হয় না এই বাংলাদেশে, তেমনটাই তারা দেখে থাকে। শিক্ষকদের ব্যাপারেও দেখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলতে পারি, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই একেবারে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন, দুটো প্যানেল দিয়ে দেন তাদের চোখের সামনে একই দলের মধ্যে, এবং সেটা তারা দেখে, রাজনীতিবিদদের মধ্যেও দেখে, এবং সেখানে দেখে যে শক্তির দাপটটা কোন দিকে বেশি, দাপট যারা বেশি দেখাতে পারে আদায় হয়ে যায়। তো এখন এই যে প্রথম বর্ষের একটি মেয়ে, সে পড়তে এসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে, এখন সে তারপরে হাসপাতালে গিয়ে খুবই অসুস্থ হয়ে গেল এবং রাতের মধ্যেই মারা গেল। এবং তারপরে তার যেটা বলা হচ্ছে যে ঠিক চিকিৎসকরা যা বলছেন সেটা তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কিন্তু কথাটা হচ্ছে ওইখানে যে এর ফলে তারা আবেগতাড়িত হতে পারে, কিন্তু তার ফলে তার পরের যে কাজগুলো তারা করছে সেটা কেন হচ্ছে। এখানে আমি একটা জিনিস বলবো, আমরা কিন্তু আমি তো সেই পাকিস্তান আমল থেকে 67 সালে ভর্তি হয়েছি, মানে প্রায় 1 শতাব্দীর অর্ধেক হয়ে গেছে, 50 বছরের মতো বেশি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। এবং সেখানে আমরা কিন্তু শিক্ষকেরা, যেটা আপনি প্রশ্ন করেছেন, যে শিক্ষকরা কিন্তু ছাত্রছাত্রীদের উপর, তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারাই কিন্তু তাদের অভিভাবক, তাদের মা বাবা, এবং ছাত্রছাত্রী সেটাই জেনে এসছে এবং সেটাই কিন্তু শিক্ষকেরা সবসময় করেন। এবং এখানেও আমি শুনছিলাম আনোয়ারুল ইসলাম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন এবং ঘটনাক্রমে তিনি আমার বিভাগেরও সাবসিডিয়ারি ছাত্র ছিলেন, আমি ক্লাস নিয়েছি। আমি আজকে শুনছিলাম যে, এবং তিনি বলছিলেন তিনি কিন্তু সেখানে গিয়েছেন ছাত্রছাত্রীদের ঘটনা শুনে, কিন্তু সেখানেও আমার কাছে যেটা মনে হয়, আগে যেটা ছিল যে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে যে একটা সম্পর্ক ছিল, ছাত্ররা বিপন্ন হতো, শিক্ষকরা পাশে দাঁড়াতেন। যেমন আমার মনে আছে যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি মানে পুলিশ ডাকতে হবে কেন, মামলা, হত্যা প্রচেষ্টার মামলা দিতে হবে কেন? এবং ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতাও শুনতে চাইবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার অভিজ্ঞতাও একেবারে সুখকর ছিল না, জাতীয় সংবাদ মাধ্যমের শিরোনাম ছিল, এবং আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত কয়েক মেয়াদের কোনো উপাচার্যের অভিজ্ঞতাই সুখকর হয়নি। কাজেই মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যেতে চাই এই কারণে যে আমি জানি না আপনার সুযোগ হয়েছে কিনা, আমি কিছুদিন আগে ডাক্তাররাই এই ভিডিওগুলো পাঠাচ্ছিলেন যে সেন্ট্রাল হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামের যারা আর কি গিয়ে ভাঙচুর করছিলেন, সম্ভবত সিসিটিভি ফুটেজ, মানে আপনি এটা দেখলে অনেকটা মনে হবে একটা মব, মানে
এটা কোনো ছাত্র আন্দোলনের মানে হচ্ছে, বা তার মানে কি যে ছাত্ররা আসলে তো কোনো সংগঠিত রাজনৈতিক শক্তির মধ্যে এখন আর নাই, তাদের কোনো সংগঠিত ছাত্র সংগঠন নাই, আসলে তো তারা মবে পরিণত হয়েছেন। সেটা তারা সবচেয়ে সম্মানজনক প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই হন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রই হন। কবিতার পংক্তি বলি, যৌবন জলতরঙ্গ রুধিবি কি দিয়া বাড়ির বাঁধ। আপনি শুরু করলেন না, উনিও বললেন অনিয়ন্ত্রিত আবেগ। আবেগ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কাজ। আর এরকম করে হ্যাঁ, ওই বয়সে আবেগটাই প্রধান। ওই যে বলে না, যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। তো এরা তো প্রতিবাদ করবে, এই প্রতিবাদ আপনি কন্ট্রোল করবেন কেমনে? আচ্ছা আমি বলি, আমি যদি একটু সময় বেশি নিয়ে ফেলি পরে আমারটা কমিয়ে দিয়ে, আমি একটা ঘটনা বলবো আপনাকে। আমি তখন ডাকসুর ভিপি ছিলাম, আমার সঙ্গে জিএস ছিলেন আক্তারুজ্জামান। নিউ মার্কেটের ওদিক থেকে আসছি, তখন নীলক্ষেতের ফাঁড়ি ছিল একটা, দর্শকের জন্য সময়টাও একটু বলেন। এটা আমি ওই 79-80 কথা বলছি। তো আমরা যখন রেল গেট, তখন রেল লাইন ছিল, ওই পার হয়ে আসছি, তখন দেখলাম যে অনেক ছাত্র দিক দিয়ে এগিয়ে আসছে। কি ব্যাপার? তো বললো যে এখানে মেয়েকে একটা অপমান করেছে পুলিশের লোকজন, এরা সবাই আসছে, এরা ফাঁড়িতে আগুন লাগিয়ে দেবে। চিন্তা করে, আমি ডাকসুর ভিপি, আমার সাথে ডাকসুর জিএস, কি করা যায়? আমরা দুজন মিলে চিন্তা করছি। তো হঠাৎ একটা ট্রাক দিচ্ছে, ট্রাকের উপরে উঠলাম, কে যেন একটা হ্যান্ড মাইক দিল, ওইখান থেকে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলাম। হ্যান্ড মাইক বলে সবাই শুনতে পাচ্ছে, পেছন থেকে সব ধাক্কা দিচ্ছে, তারা মনে করছে এরা দুজন দাঁড়িয়েছে বোধহয় আটকে ফেলবে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি, বক্তৃতা শুরু করেছি এবং ওইটা কন্ট্রোল করে সব শুনে আমি বললাম যে ব্যবস্থাটা নেওয়া যায় সেই ব্যবস্থা আমি, আপনারা যা চান, কিন্তু এখানে আগুন লাগাতে পারবেন না, তাহলে আমি আগুনের মধ্যে আছি। চিন্তা করে আগুন লাগালে কি হতো? ঠেকানো যদি না যেত, আগুনটা কিন্তু লাগতো, কারণ ওদের সাথে ওই পেট্রোলের ওই আপনার ক্যান এই ওই সবকিছু নিয়ে তারা রেডি হয়ে আসছে। আর বিশ্ববিদ্যালয় এলাকায় একজন আরেকজনকে অভিযোগটা বলছেন, একজন আরেকজনের সঙ্গে জড়ো হয়ে যাচ্ছেন। না, ওই যে আপনি একটু আগে বললেন না যে ছাত্র সংসদ কোথাও নেই। ধরেন এখন এরকম কিছু যদি দাঁড়ায়, তার সামনে কে দাঁড়াবে? নাই। ছাত্র নেতৃত্ব যে কোনোভাবেই হোক না কেন, যদি ছাত্রদের মধ্যে থেকে উঠে না আসে, তাদের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে এই ধরনের মবক্রেসি কিন্তু আপনি ঠেকাতে পারবেন না। এটা এক। 2 নম্বর হলো, সবসময় ছাত্রদের ঠেকাতে চাইবেন যে সেটা ঠিক নয়। ছাত্ররা তাদের একটা সহমর্মিতা তো বলবেই, একটা তাদের শিক্ষার্থী গেছে চিকিৎসা এবং মারা গেছে এবং ভুল চিকিৎসায়, এটাতে কিন্তু কোনো ভুল নাই। যে কোনোভাবেই হোক না কেন, ধরেন এইটার একটা চিকিৎসা মানে একটা সুরাহা তো আপনি করবেন, কোনো কিছু সুরাহা হয়নি, তারা গেছে, গিয়ে জবাব পায়নি, সেই সময় পুলিশ কেন যাবে? কোনো কেউ তো পুলিশ ডেকেছে নাকি? মেডিকেলের মধ্যে এমনি পুলিশ ঢুকে গেছে, ওইখানে মেডিকেলে যারা আছেন তারাও কিন্তু শিক্ষক হওয়ার কথা। বিশ্ববিদ্যালয় প্রশাসনই ডেকেছে। দেখেন, দুই রকম ঘটনা ঘটলো। তার মানে এখানে আপনি যে ছাত্র শিক্ষক ইউনিটির কথা বলছেন, এবং এইটা একটু আগে আনুশ সাহেব বললেন যেটা এই ধরনের ঘটনা এখন হচ্ছে, এটা মোটেই না। আমরা এরকম মাঝে মাঝে করছি। আজকালকার ছাত্ররা, আজকালকার যুবকরা সব নষ্ট, কিন্তু এই ঘটনা যুবকদের সবসময় দেখা গেছে। আগেও যখন এরকম হয়েছে, এই যে ধরেন এই হুদা সাহেবকে পিটানো হয়েছে না, এনএসএফ পিটিয়েছে, আবার একই সময় 69 আন্দোলনে শিক্ষক জীবন দিয়েছেন। শিক্ষকদের ভূমিকাও গৌরবোজ্জ্বল ছিল, ছাত্রদের ভূমিকাও গৌরবোজ্জ্বল ছিল, কিন্তু সামনে একটা দিক নির্দেশনা ছিল। এখন সোসাইটি দেখেছে পুরো একটা অবিশ্বাসের বিষয়। বাসের ওই কন্ডাক্টরকে বা হেল্পার বা ড্রাইভারকে ধরা যাবে, শাস্তি দেওয়া যাবে, এইরকম কোনো বিশ্বাস তো ছাত্র হতে পারে না। অথচ সে নিশ্চয়ই এরকম কিছু করেছে, ছেলে জীবন গেছে, সে তার জন্য ছাত্র বন্ধু, তার জন্য সহমর্মিতা দেখাবেই। ওখানে সে কোনো বিচার পায়নি। অনেকক্ষণ ওইখানে ছাত্র রাস্তার উপর দাঁড়িয়েছিল, স্লোগান দিয়েছে, যাই করেছে, পরে মনে করেছে তার অথরিটি ভিসি তার কাছে গেছে। সে অথরিটির কাছে যাবার পরে এই হামলা কেন তার উপরে হবে? আমি তো মনে করি এগুলো নিন্দা করবার মতো বিষয়। এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন শিক্ষকরা ছাত্রদের সাথে থাকলেন এবং খুবই তারা রিজনেবল বিহেভ করেছেন, এইভাবে যে মামলাটা যে হয়েছে সেই মামলা তারা পরে তুলে নিয়েছেন আপোষ আলোচনা করে। নাহলে মামলা যদি চলতো তাহলে কিন্তু আমি মনে করি এটার মধ্যে অন্য কিছু হতে পারতো। এইখানকার ভূমিকা যতখানি পজিটিভ ছিল, ঠিক ইকুয়ালি অপোজিট নেগেটিভ ভূমিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল। তো সেখানে এই ঘটনাটা ঘটেছে। মাহমুদুর রহমান মান্না, সেখানে কি আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন যে এটার কারণ কি এরকম হতে পারে যে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরা থাকলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এই কারণে যে তারা তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু করলেন না, তারা বাইরে গিয়েছিলেন ভাঙচুর করতে, মারামারি করতে। কিন্তু যদি বিশ্ববিদ্যালয়ের ভেতরে করতেন তাহলে কি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও ব্যাপারটিকে জাস্ট আবেগ হিসেবে দেখে এত ক্ষমা সুন্দরভাবে দেখতে পারতেন? মানে ধরেন প্রশ্নটা এরকম করে করা যেতে পারে, কিন্তু কি করতে পারতেন আমি যদি পাল্টা প্রশ্ন করি, তার মানে পুলিশদের পিটাতেন? হতে পারে না। ঢাকা ইউনিভার্সিটির ভিসি, ধরেন আমি যখন ভিপি ছিলাম তখন ফজলুল আলম চৌধুরী বেশি সময় ছিলেন, তার বাসভবনেও তো ছাত্ররা গিয়ে এরকম করেছে এবং উনি বুঝিয়ে তাদেরকে থামিয়েছেন, অথবা আমরা সামনে গেছি। আপনার এটা হয় ইন বিটুইন লাগবে যারা ছাত্রদের বোঝাবে,
মানে ঘটনা যখন ঘটে তখন উত্তেজনা হবে, সেই উত্তেজনা প্রশমনের পথ কোনোভাবেই পুলিশি আচরণ হতে পারে না। এটা একটা ভুল হয়েছে, যে কারণে ছাত্রদের এই রিয়াকশনটাকে আমি মনে করি যেটা জাস্টিফাইড আছে। এবং একইভাবে বলি, এই শিক্ষকরা যেটা করলেন সেই কাজটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথরিটি কেন করতে পারলেন, এটা আমার বোধগম্য নয়। আমি এটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন আপনার কাছে শুনবো যে এই যে মানে আপনি যখন উপাচার্য হিসেবে যোগ দিলেন তার কিছুদিনের মধ্যেই আসলে আন্দোলন শুরু হলো আপনার পদত্যাগের দাবিতে, এবং 3 দফায় আন্দোলন চলে একবার 9 মাস লম্বা আন্দোলনের পর আপনি পদ ছেড়ে এলেন। মানে কি কি কারণে সব আন্দোলন শেষ পর্যন্ত উপাচার্য পদত্যাগের আন্দোলনে পরিণত হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে? দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে। রাজকাহনী ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবার অভিজ্ঞতা নিয়ে, যে এই যে ছাত্রদের যে কোনো আন্দোলন শুরু হয় একটি সুনির্দিষ্ট বিষয়, কোনো একটি হতাশা, কোনো একটি দুর্ঘটনা, সেই ঘটনাগুলো থেকে তারপরে সেটি উপাচার্যের পদত্যাগের দাবিতে চলে যায়, কারণ কি প্রশাসন তাদের সঙ্গে এতটা নিষ্ঠুর ব্যবহার করে, সেটাই কি কারণ? জাহাঙ্গীরনগরের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি, সেখানেও কিন্তু উপাচার্য বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা উপাচার্য বিরোধী আন্দোলন করেনি, কর্মচারীরা শিক্ষকরা করেছেন। এবং আমি খুব অবাক হয়ে দেখলাম এবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ব্যাপারটা হলো, সেখানে 2জন ছাত্র কিন্তু মারা গেছে। ছাত্ররা বিক্ষুব্ধ হবেই, আমিও দেখেছি, আমার সময়ও ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে, রাস্তাটা বন্ধ করে দিয়েছে, আমরা একবার সাথে সাথে সেখানে চলে গেছি, পুলিশ ডাকিনি। কিন্তু এবারে যেটা হলো যে সেখানে পুলিশ এসছে, এবং পুলিশ শেষ পর্যন্ত কিন্তু ওই যে ছাত্রছাত্রীরা যারা উপাচার্য ভবন আক্রমণ করেছে কিংবা সেখানে লনে অবস্থান নিয়েছে তাদের ধরে নিয়ে গেছে। এটা একটা বিশাল ঘটনা মনে করি। কিন্তু সাথে সাথে এই প্রশ্ন আমার মনে হয়, যখন শিক্ষকেরা ঠিক এই কাজটি করেছিলেন আমার সেই উপাচার্য ভবনে, আমি একজন নাগরিক, আমার ভবনের ভিতরে তারা ঢুকে পড়েছেন এবং সেখানে ঘোষণা দিচ্ছেন আগুন লাগিয়ে দেবেন, ওই সেখানে কিন্তু শিক্ষকদের ব্যাপারে কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। যেন ছাত্র শিক্ষকেরা সমস্ত, আমি না, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেই বলছে যে তারাই পুলিশ ডেকেছে। আমি কিন্তু আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা বলেছি যে শিক্ষকরা কিন্তু আইনের ঊর্ধ্বে নন, সুতরাং এবং তাদেরকে বারবার করেছি যে আপনারা এই সব দৃষ্টান্ত স্থাপন করবেন না। এখন ধরুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে কিন্তু এটা হয়েছে যে শিক্ষকেরা আইন অমান্য করেছেন, তারা সন্ত্রাসের পথ নিয়েছেন, এখন তো তারা তো একই পথ অনুসরণ করেছে, এবং সেখানে কিন্তু এবার তাদের ছাত্রদের প্রথম গ্রেপ্তার করা হয়েছে, পরে আবার তারা জামিন নিয়ে বেরিয়ে এসছে। সমস্ত বিষয়গুলো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বলছিলেন যে আমাদের যে সিনেট নির্বাচন হয়ে গেল, সেখানে আমিও দেখেছি খুব অল্প সংখ্যক কিছু ছাত্র ছাত্রী তার যারা যে সেই ডাকসু ছাত্র সংসদ নির্বাচনে, কারণ না হলে ছাত্র প্রতিনিধিত্ব বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের নাই বছরের পর বছর, এবং তারা তো এটা তো বলবেই, কারণ আমাদের 73-এর যে আমাদের স্বায়ত্ত শাসনের যে রক্ষা কবচ, সেটার একটা বড় অনুষঙ্গ হচ্ছে যে আমাদের সিনেটে যেমন শিক্ষক প্রতিনিধি থাকবে, ছাত্র প্রতিনিধি থাকবে, এবং সেটা নির্বাচনের মধ্য দিয়ে। এখন কত বছর ধরে কিন্তু সেই নির্বাচনটি নেই। এটা আমি খুব খুশি হয়েছি যে আজকের এই বিষয়টার মধ্যে আপনি ওই বিষয়টা যুক্ত করেছেন। আমরা যদি একটু ভেতরে যাই তাহলেই দেখব যে আমাদের এখন তো কোনো রাজনীতি আসলে নাই। অন্যদিকে তো এই ঘটনাটিও ঘটে। আমি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একটু বিস্তারিত তো আলাপ করতেই চাই, কিন্তু ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আরেকটি ঘটনাও তো ঘটে যে যখন এরকম ছাত্ররা নেতৃত্বহীন মবের মতো কোনো একটি জায়গায় তাদের আবেগ দেখাতে বা ক্ষোভ দেখাতে যান, তখন তো আসলে তারাও একটি সুনির্দিষ্ট লক্ষ্যে আর স্থির থাকতে পারেন না। মানে যেই বিচার চাইতে তারা যান, সেই আন্দোলনটি আসলে নানা রকম, এরপরে সেটি ভাঙচুরের মামলায় পরিণত হয়, এরপরে সেটি হত্যা চেষ্টার মামলায় পরিণত হয়, তারপর তারা নানা রকম আসলে গোষ্ঠীগত স্বার্থের নিজেরা শিকার হন এবং অনেককে অনেক রকম সুবিধায় এবং অসুবিধায় ফেলে। সেটি আমরা কিন্তু লক্ষ্য করছি। সেটি আমরা যে সেন্ট্রাল হসপিটাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে সমঝোতা হলো, এটি অত্যন্ত সুন্দর একটি সমঝোতা। আমরা সমঝোতা স্বাক্ষর করেছি। সমঝোতায় আমরা দুপক্ষই সংবাদ সম্মেলনে সকলেই কথা বলেছি। প্রফেসর মতিউর রহমান নিজে সেদিন টেলিভিশনের সামনে, সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সন্ত্রাসী হতে পারে না, এবং আমরাও সন্ত্রাসী লালন করি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা মেধা লালন করি। এখন ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে যদি শুধু সন্ত্রাসী বলা হয়,
তাদের ভেতরে কিন্তু এক ধরনের হতাশার জন্ম নেয়। এবং এরপরে যেটি ঘটছে, আমি ব্যক্তিগতভাবে বলেছি যে প্রাণীবিদ্যা বিভাগের পক্ষ থেকে আমি সকল শিক্ষার্থীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, আসুন আমরা আলোচনা করি। সেটি না হয়ে কিন্তু আপনি যেটি যথার্থই বলেছেন, আমরা যারা তাদের অভিভাবক তাদেরকে বসতে হবে, আমাদের ছেলেমেয়েরা এ ধরনের কেন আচরণ করলো, কেন করবে, সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। মাঝারুল ইসলাম ছোটন, আমাদের একজন দর্শক, একদম আপনি যে শব্দটা ব্যবহার করলেন সেটা নিয়ে বলছেন যে কেউ বলবে না কেন ছাত্ররা বিশৃঙ্খল, কারণ ছাত্রদের তো সত্যিকারের কোনো অভিভাবক নাই। এই অভিভাবকরা বসছেন না, এই অভিভাবকরা ভাবতে চাচ্ছেন না যে আমাদের এই শিক্ষার্থীদের, এই যুবকদের হতাশাটা কোথায়, আস্থার জায়গাটা, আস্থাহীনতায় তারা কেন একজন ভুগছে। দর্শক লিখছেন আইনের শাসন নাই দেশে, সেই কারণে হতাশা, সেটা কি হতে পারে? এই আইন তো কোন আইন? আইন তো সামাজিক আইন, আইন তো মানুষই তৈরি করে। পরিবারের আইনই তো দেশের আইন, সমাজের আইনই তো দেশের আইন। সে আইনের ভেতরে আমরা সকলেই কিন্তু এই আইনটি বুঝি। এই আইনটি কিন্তু পরিবারের বাইরে কেউ, যাদের সাধারণ জ্ঞান রয়েছে না, আমার রাগ হলে আমি কাউকে মারতে পারি না, আমার রাগ হলে আমি ভাঙচুর করতে পারি না, এটা একেবারে মানে অবশ্যই এটি একেবারেই এটি গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা যেটা বলেছি, আমি কিন্তু সেদিন সেন্ট্রাল হসপিটালের ওনাদেরকে বলেছি যে দেখুন, আবেগ কোন জায়গায় যেতে পারে। আমি আজকে যদি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে একটি উদাহরণ দিতে পারি, যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটা মেনে নিতে পারছিলেন না। আবেগের জায়গাটা তার যে জায়গায় গিয়েছিল, তিনি তরবারি বের করে বলেছিলেন যে কোনো মুনাফিক যদি বলেন আল্লাহর রাসূল মারা গেছেন, আমি কিন্তু তার হাত পা কেটে দেব। তাকে বোঝানোর জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অনেক চেষ্টা করেছেন। সেজন্য বলছি, আবেগের জায়গাটা, একটি মৃত্যু, তাদের সহপাঠী, তাদের বোন, আমাদের শিক্ষার্থী মারা গেছে। প্রশাসনের হাতে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে ছাত্রদের মানে কথা শোনানোর বা ছাত্রদের আবেগকে নিয়ন্ত্রণ করবার শিক্ষকদের কি আর কোনো সুযোগ আছে এখন? অবশ্যই আছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দেখুন, গত কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে চলছে, আমি শৃঙ্খলা কমিটিরও একজন সদস্য, আপনি খোঁজ দিয়ে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আইনের বিরুদ্ধে গেছে তাদের অনেককেই শাস্তি দিয়েছেন, যে কোনোভাবেই হোক। অতএব শাস্তির ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় করছে, কর্তৃপক্ষ করছেন, এবং সে কারণেই আপনি বিরতির সময় বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ই কিন্তু সবচেয়ে ভালো চলছে। এটি চলার একটি পেছনে কারণ হচ্ছে কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন। অতএব সকল বিশ্ববিদ্যালয় যদি তাদের ওই ব্যবস্থাটি নিতেন, সকলকে যদি শৃঙ্খলার ভেতরে আনার চেষ্টা করতেন, আমি বিশ্বাস করি অন্য বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই চলবে। মাহমুদুর রহমান মান্না, আবার রাজনীতিতে তো আরেকটা সংকট আছে। স্যার শুরু করেছিলেন, ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, যে শিক্ষকরাও তো সেটাতে জড়িত হয়ে পড়েন। শিক্ষক রাজনীতি আছে, রাজনীতি, ছাত্র রাজনীতি নাই, কিন্তু যখন যে দল ক্ষমতাসীন তার দুর্দণ্ড প্রতাপশালী ছাত্র সংগঠন আছে। শিক্ষক রাজনীতির সঙ্গে সেই ছাত্র সংগঠনের নিবিড় যোগাযোগ আছে। তো এগুলোর মধ্যে তো আসলে সাধারণ ছাত্রদের মাথা সবসময় একটু গরম হয়ে থাকার কথা। মানে এগুলোতে সাধারণ ছাত্রদের মাথা গরম হয়ে এরকম হয়েছে, সেরকম তো না। প্রথম কথা বলি, কিছু কথা স্পষ্ট বলা উচিত। আমি মনে করি ইউনিভার্সিটি দুইটির ঘটনাতে ছাত্রদের কোনো দোষ দেওয়ার কারণ নেই। আপনি ছাত্রদের বা যুবকদের কোনো শাস্তি দিতে পারবেন না, তাদের নিয়ন্ত্রণ করতে পারবেন না, এই কথা তো বলা যায় না। তারা যদি একেবারেই সীমার বাইরে যে সেটা করতে পারবেন, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে তারা সীমা কতদূর গেছে, কি অতিক্রম করেছে, আমি কোন জায়গা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু এখানে নিয়ন্ত্রণ করবার কোনো অথরিটি তো নাই। দুই জায়গাতে আপনি দেখেন, যেটা মেডিকেলে হয়েছে সেখানে উনি ছিলেন, উনি যতদূর চেষ্টা করেছেন, আমি সেটাকে ভালো বলবো, কিন্তু কার্যকর যে সেটা না, কারণ তার মধ্যে পুলিশের ইন্টারফারেন্স। আর ওই জায়গাতে দেখেন মারা গেছে, সে বলতে তো পারেনি কারো কাছে, বরঞ্চ পাল্টা তার উপরে পুলিশের হামলা, নির্যাতন এগুলো হয়েছে। তো এগুলো আপনি একদম শুরু করেছিলেন না, যে আপনারাও কি মনে করেন কিনা যে রাজনীতি সবকিছু ইয়ে করে। তো আমরা আমাদের রাজনীতির শুরুতে এরকম একটা কথা শুনতাম, রাজনীতি হচ্ছে সমস্ত কিছুর নিয়ন্ত্রক। অর্থনীতি বলেন, সমাজ বলেন, শিক্ষা বলেন, সব কিছুকে শেষ পর্যন্ত রাজনীতি নিয়ন্ত্রণ করে। আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসের অবস্থা জানি। সাধারণ ছাত্র যারা, তারা নির্দিষ্টভাবে সরকারি দলের ছাত্র সংগঠনের কথার বাইরে যেতে পারে না, হলে উঠতে পারবে না, তারা পরীক্ষা দিতে যেতে পারবে না, তাদের কথার বাইরে কিছু চলবেই না। ওই তারা এসে একটা নির্দেশ দিল তাই সেটা মেনে যাবে, এরকম তো হতেই পারে না। আপনি জোর করে চাপিয়ে দিচ্ছেন, কিন্তু খেয়াল করবেন 100 মিটার বিস্ফোরণ হবে। যদি যথাযথ জায়গায় নাও হতে পারে, তাহলে অন্য জায়গায় গিয়ে, মানে যেমন বাদ দিলে এই দিকে সোজা না গিয়ে অন্যদিকে সেই পানি চলে যায়, সেরকম অনেক দিনের একটা জমা রাগ আসলে মানে ভেতরে থাকবার কথা, অন্য কোনো জায়গাতে হয়তো সেটা আপনার প্রকাশিত হচ্ছে, যেটা আপনার মনে হচ্ছে যে এরকম কেন, কিন্তু আপনি মূল জায়গাতে যাচ্ছেন না, যেতে পারছেন না। অতএব যেরকম একটা প্রশ্ন ধরেছেন যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা কলেজ ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দাও, এটাতে দেরি করবার কারণ কি? হচ্ছে না।
এবং সেটা কিন্তু এখনই না, খুবই তো একটা বিস্ময়কর ব্যাপার। আমরা বলি যে সামরিক স্বৈরশাসক এরশাদ, ও দুবার নির্বাচন দিয়েছেন উনি, আর গণতন্ত্রের দুই দল তারা এতগুলো বছরে একবারও নির্বাচন দেয়। এটা কি কোন ছাত্র বোঝে না? আমাদের সমাজের সবচাইতে অগ্রসর অংশ হলো ছাত্র, সবচাইতে ত্যাগী অংশ ছাত্র। আপনি আজকে সমালোচনা যাই করেন না কেন, ছাত্রদের ছাড়া বাংলাদেশের ইতিহাসই আপনি লিখতে পারবেন না। এখন পর্যন্ত আমি মনে করি, আমি সর্বশেষ পরিস্থিতির উদাহরণ দিতে পারি যেখানে ছাত্ররা প্রগতিশীল গণতন্ত্রের পক্ষে আচরণ করেছে। আমি নির্দিষ্টভাবে বলতে যাচ্ছি না, একেবারে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের ১-১১ সময়ও আমরা তখন বলছি, আমি এখনকার কথা বলছি সর্বশেষেও, আমি বিস্তারিত এর মধ্যে যাচ্ছি না কারণ এটা আমাদের সাবজেক্ট না। আমি মনে করি তাদেরকে আপনি এরকম নিয়ন্ত্রণ করবার দৃষ্টিভঙ্গি বাদ দেন, তাদের মানে অভিযোগ কি, তাদের আক্রোশ কি, গ্রিভান্সেস কি, সেটা আপনি অ্যাড্রেস করবার চেষ্টা করেন সেই জায়গাতে, এবং একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে তারা সেটা প্রকাশ করতে পারে। আর আপনি উপরিকাঠামোতে মানে রাজনীতিতেই যদি গলত থাকে, ডেফিনেটলি আছে, এটা নিয়ে বহু আলোচনা বহু জায়গাতে হয়েছে, সেই যে আপনি সংশোধন যদি করতে না পারেন তাহলে নিচের লেভেল হাতটা দিয়ে কিছু করতে পারবেন না। এইরকম হতে হতে একদিন ওই যে ইংরেজি বলে সিঙ্গেল স্পার্ক ক্যান স্টার্ট এ প্রেরি ফায়ার, একটা স্ফুলিঙ্গ দাবানল তৈরি করতে পারে, এরকম ঘটনা ঘটে। ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি যদি এরকম সুনির্দিষ্ট করে বলি যে আপনার সময়ে একটা ঘটনা ঘটলো, একটি ছাত্র মারা গেল, সে ক্যাম্পাসে অসুস্থ হয়ে পড়লো, তারপর ছেলে মেয়েরা ক্ষুব্ধ হয়ে উঠলো যে তাদের যথাসময়ে অ্যাম্বুলেন্স পায়নি, এমনকি ক্যাম্পাসে যদি একটা মেডিকেল সেন্টার থাকতো তাহলে পরিস্থিতিটা অন্যরকম হতো। তো এবং এবার জানা গেল যে গত বছর অক্টোবরে চীনা প্রেসিডেন্ট যখন এসেছিলেন তখন সামনের স্পিড ব্রেকার গুলো যে সমান করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে, সেটা এখনো ঠিক করা হয়নি। তো এবারে তাদের আন্দোলন স্পিড ব্রেকার, তারপর সামনে একটি মানে ক্রসিং, একটি ফুট ওভার ব্রিজ, এই প্রশাসনিক কাজগুলো মানে এগুলোতে কি কোনো মানে বছরের পর বছর হয় না কেন? মানে কোনো একটি দুর্ঘটনার পর ছাত্রদের নামতে হয় কেন? এটা তো দুর্ভাগ্যজনক। এবং আপনি যে ঘটনার কথা বললেন, বললেন, মেডিকেল সেন্টারটি চলছে জাহাঙ্গীরনগরে। জাহাঙ্গীরনগরের মেডিকেল সেন্টার, আমি তো খুব বেশি সময় ছিলাম না, কিন্তু আমার সময় প্রথম সেখানে মেডিকেল সেন্টারের যে সেটার একটু আরো যেন বড় হয় সে ব্যবস্থা আমি শুরু করে এসেছি। আমি এখন আসলে বলতে পারবো না, কিন্তু ওই যে কথাটি যে একটা ছাত্ররা ভাঙচুর শুরু করেছে, পুলিশেরই হয়েছে, কিন্তু সবচেয়ে প্রথম তো কিন্তু সেখানে যাওয়ার কথা উপাচার্যের। আমি কিন্তু গিয়েছি, আমার গাড়িও ভাঙচুর করে ফেলেছে, একদম চুরমার করে ফেলেছে, কিন্তু আমি সেটা মোকাবেলা করেছি। উপাচার্য গিয়েছিলেন, তো সেখানে এখন সেই ব্যাপারগুলো আছে। কিন্তু তার সাথে সাথে যেটা আমরা আলোচনা করছি একটু, যে এইভাবে এই যে আমরা প্রবণতাগুলো দেখছি, এটা খুব মানে টোটকা। আপনি যে বারবার এটি বলছেন যে উপাচার্যের বাসভবনে উপাচার্য গেলেন, মানে সংবাদ মাধ্যমে যা এসেছে এবং উনিও বলছিলেন, উপাচার্য ফারজানা ইসলামও বিভিন্ন জায়গায় বলছিলেন যে উনি গিয়েছিলেন, গিয়ে ছাত্রদের যা যা দাবি সেটা শুনেছেন, শুনে উনি বলেছেন যে এখনই জায়গা খালি করতে হবে। ছাত্ররা তারপরেও ঘন্টাখানেক বা আরো বেশি কিছু সময় তারা সেখানে থাকায় পুলিশ যায় এবং পুলিশ তাদেরকে টিয়ার শেল ছুড়ে ক্যাম্পাসে পাঠায়। তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়, উপাচার্য আর বেরিয়ে আসেন না। এক পর্যায়ে ছাত্রছাত্রীরা ভাঙচুর করে, কিন্তু ভাঙচুরের সামনে কি উপাচার্যকে গিয়ে দাঁড়ানোর সাহস রাখতেই হবে? যদি দায়িত্বে কেউ থাকেন, তখন যদি বাস্তব অবস্থাটা এমনই আসলে সেই সাহস এবং সেই প্রয়োজন অনুযায়ী যদি তারা সেটা করতে না পারেন, তাহলে পরিণতি যা হওয়ার সেটাই হয়। কিন্তু এভাবেও তো কাজ করছি না। আমিও তো সেখান থেকে শেষ পর্যন্ত চলে এসেছি। আমি কিন্তু জাকসু নির্বাচন দিয়েছি, 400-র উপরে সেখানে ফর্ম বিক্রি হয়েছে, এবং সেখানে ছাত্ররা এর বিরোধী নয়, বিরোধী হচ্ছেন শিক্ষকেরা। এবং যখন আমি দেখেছি আমি করতে পারিনি, আমি সেখান থেকে চলে এসেছি। কেন শিক্ষকদের বিরোধিতার কারণ কি? আমি সেটাই তো প্রশ্নটা করব ডক্টর মোহাম্মদ মানে আনোয়ারুল ইসলামকেও, কিন্তু আপনার কাছে জানতে চাই যে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন তারা এই কয়েকটি ছেলে মেয়ে ছাত্র নির্বাচন চায়, ছাত্র প্রতিনিধি, তারা ধাওয়া দিলেন কেন? না, সেটাই তো প্রশ্ন, যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা দৃষ্টান্ত হতে পারত, এবং সেখানে সেই দৃষ্টান্তটা স্থাপনে শিক্ষকরা এগিয়ে আসতে পারতেন, উপাচার্য এগিয়ে আসতে পারতেন। সেই শিক্ষকদের আপত্তি যদি তারা হয়তো মনে করে, আমার বিশ্লেষণে প্রত্যেকেই তাদের নিজস্ব অবস্থানে শক্তিশালী থাকতে চান। এখন আমাদের যে সেটা তো আমাদের পার্লামেন্ট, আমাদের সিনেট হচ্ছে আমাদের পার্লামেন্ট, সেই পার্লামেন্টে তারা এককভাবেই থাকবেন, সেখানে ছাত্র প্রতিনিধির প্রয়োজন নাই। এই ব্যাপার যদি তা হতো, যদি শিক্ষকরা সত্যি মনে করতেন যে না আমাদের এখানে ছাত্র প্রতিনিধি থাকবে এবং আমাদের যে 73 আদেশ আছে সেখানে ছাত্র প্রতিনিধির জন্য ছাত্র সংসদ নির্বাচনের কথা আছে, তাহলে তো সবচেয়ে প্রথমে শিক্ষকরা বলতেন যে আমাদের এই নির্বাচন করার আগে আমরা চাই ছাত্রছাত্রীদের নির্বাচন
কই সেটা তো কেউ বলছেন না, উপাচার্য বলছেন না। দায়িত্বটা তো উপাচার্যকে নিতে হবে। আমি যখনই কিন্তু সুযোগ পেয়েছি, কয়েকদিন আগে আমার উপাচার্য মহোদয়ের সঙ্গে একটা অনুষ্ঠানেই ছিলাম, আমি সেখানে বলেছি যে আপনি নির্বাচন দিন এবং নির্বাচন দিয়ে একটা দৃষ্টান্ত দেখান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সেই পথ আপনারা দেখান, কিন্তু তার তো উদ্যোগ নিতে হবে। এবং সাথে সাথে আমি এই কথাটাও বলি, সেই উদাহরণও আছে। সেই যে শামসুন্নাহার হলে একটা ঘটনা হয়েছিল, রাতের অন্ধকারে পুলিশ আমার বিভাগের একজন ছাত্রী, তাকে ধরে নিয়ে 18 জনের মধ্যে আমরা তো সবচেয়ে প্রথম শিক্ষকেরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমি 3 মাস কিন্তু শয্যাশায়ী ছিলাম, পুলিশ আমার হাঁটু ভেঙে দিয়েছিল, যেখানে আমাদের এখন যিনি প্রধানমন্ত্রী তিনি দেখতে এসেছিলেন আমাকে, কিন্তু আমরা তো সেই কাজগুলো করেছি। এবং যেটা মান্না বলছিলেন, এই ছাত্ররাই কি সমস্ত অসাধারণ সেই কাজগুলি করেনি? এই তো অল্প কিছুদিন আগে আমাদের যে 1/11 পরের যে ঘটনা, কিংবা আমাদের শাহবাগের ঘটনা, এই ছাত্রছাত্রীরাই কি এগিয়ে আসেনি? সুতরাং সেগুলোর কথা আমরা যেন ভুলে না যাই। এবং আমি এভাবে বলবো যে সমস্ত দোষ ছাত্রদের, তারাই করছে, তার আগে একটু নিজেদের দিকে আমরা তাকাবো। আমরা শিক্ষকেরা, আমরা অভিভাবকেরা, আমরা কি করছি? আমাদের রাজনীতিবিদরা আমরা কি করছি? আমরা কি কোনো দৃষ্টান্ত স্থাপন অনেক করছি? দর্শক লিখছেন যে কোনো দৃষ্টান্ত নাই ছাত্রদের সামনে, কাজে এরকমটি তারা করবেন, সেই স্বাভাবিক। আমি একটা বিরতির পর এসে ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে কি সুন্দর নিয়ম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী যে প্রতিষ্ঠান, স্যার যাকে পার্লামেন্ট বললেন, সিনেট, তাতে ছাত্র প্রতিনিধি থাকবার কথা, শিক্ষক প্রতিনিধি থাকবার কথা। এই নিয়মগুলো ভেঙে ফেলে আমরা সম্পর্কও নষ্ট করছি কিনা? একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে। এলাম রাজকাহনে। ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, জামিল আক্তার তিমন নামে আমাদের এক দর্শক মন্তব্য করেছেন, ছাত্রদের হাতে জবাবদিহিতার চাবিকাঠি গেলে টিচাররা যা ইচ্ছা তাই আচরণ করতে পারবেন না, তাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ তারা চান না। এরকম কি বিষয়টা? কেন শিক্ষকরা যদি চান, আমি যেভাবে দেখি, শিক্ষকরা যদি চান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনিও বলছিলেন যে একটি শান্ত অবস্থা আছে বহু বছর ধরে এবং সময় মতো পরীক্ষা হচ্ছে, সময় মতো ক্লাস হচ্ছে, এই সময়টায় কেন ডাকসু নির্বাচন না দেওয়া? শিক্ষক নির্বাচন তো হচ্ছে নিয়মিত। যিনি লিখেছেন ওখানে উনি ক্ষমতার একটি কথা বলেছেন, আমি জানি না ক্ষমতার কথাটা কেন আসলো। আমি মনে করি না যে আনোয়ার হোসেনও কিন্তু ক্ষমতার একটা ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে সিনেটে আপনারা তাহলে শিক্ষক প্রতিনিধিরা একাই সিদ্ধান্ত নিতে পারেন না। আমি বলছি যে উনি বলেছেন যে তাহলে তিনি ভাবছেন যে শিক্ষকদের হাতে ক্ষমতা চলে যাবে। আমি ক্ষমতা কোন বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে চলবে সেই সিদ্ধান্ত শুধু শিক্ষকরাই নিতে পারছেন। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আলোচনাটি কখনো হয় না এবং শিক্ষকরা কখনোই মনে করেন না যে তারা ক্ষমতাবান। তারা তাদের একটি কাজ, সেটি হচ্ছে এই দেশের জন্য মেধা তৈরি করা এবং তাদের হাতে দেশ ছেড়ে দেওয়া, কারণ পৃথিবী তাদের কাছে ছেড়ে দিতে হবে এবং দেশও তাদের কাছে রেখে যেতে হবে। একটি জিনিস আপনাকে বুঝতে হবে যে এই বাংলাদেশ কিন্তু নেতৃত্বহীন হয়ে গেছে 1975-এর পরে, এবং তারপরে দীর্ঘ সময় পরে আমরা যারা দায়িত্বশীল তারা কিন্তু এই রাজনীতি সম্পর্কে সঠিক মন্তব্য করছি না, বা এই আস্থার জায়গাটা আমাদের এখনো তৈরি হচ্ছে না। মাত্র কয়েকদিন আগে এই সেন্ট্রাল হসপিটালের ঘটনা নিয়ে একটি টক শোতে বিএমের একজন নেতা বলেছেন যে 2010-এর পরে এই উচ্ছৃঙ্খলতাটা বাড়ছে, এটা বাড়তির দিকে। আমার প্রশ্ন হচ্ছে 2010-এর পরে কেন বাড়বে? 2010-এর পরে এই বাংলাদেশ কি না পেয়েছে শিক্ষা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিদ্যুৎ ক্ষেত্রে, সমস্ত জায়গায়? তাহলে আমরা কি রাজনৈতিক সদিচ্ছার এই জায়গাটি অপপ্রয়োগ করেছি? একজন মন্তব্য করেছেন যে সাধারণ ছাত্ররা বলতে আমরা যা দেখি, আমাদেরকে শিক্ষকরা তুচ্ছ করেন এবং আমাদের ভেতর যারা রাজনীতি করেন আমাদের স্যাররা তাদেরকে গুরুত্ব দেন, এরকম একটি মন্তব্য করেছেন শিকদার রাকিব হাসান। এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যখনই কোনো আন্দোলন, প্রতিবাদ, উত্তেজনা তৈরি হয়, তখনই তো শিক্ষকদের একটি ভূমিকা আমরা যেমন দেখি, ইতিবাচক বা নেতিবাচক, তেমনি ছাত্র সংগঠন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ভূমিকা দেখি। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে ছাত্রলীগ গিয়ে পুলিশের আগে গিয়ে পিটিয়ে এসেছে আন্দোলনরত ছাত্রদের। তো এই ঘটনাটি কেন ঘটে? মানে একটি ছাত্র সংগঠন, শিক্ষকরা কেন সেই ছাত্র সংগঠনের সাথে এত গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখতে বাধ্য হন? আমি বলছি যে যেই ছাত্র সংগঠনই শিক্ষকদের কাছে আসবে তারাই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমি অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখেছি, আমি যেহেতু একটি হলেরও প্রভোস্ট, আমি দেখেছি যে কোনো ছাত্র সংগঠন কর্তৃপক্ষের কাছে গেলে গুরুত্বের সাথেই তারা কথা বলেন এবং গুরুত্বের সাথেই বিষয়টি বিবেচনা করেন। অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলতে পারি। এবং সেটি যদি না হতো,
এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে যে একটি পরিবেশ তৈরি করা দরকার, আমিও কিন্তু বারবার বলেছি যে শিক্ষার্থীদেরকে এই ঘটনার পরে শ্রেণীকক্ষে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে দায়িত্বের সাথে। এবং আপনি জানেন যে দুটো পরিবেশ, একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটি সামাজিক পরিবেশ। আমাদের প্রাকৃতিক পরিবেশে যদি কোনো গোলযোগ হয়, সামাজিক পরিবেশকে সেটা প্রভাবিত করবেই। আবার সামাজিক পরিবেশ, আপনি কি মনে করেন যে ডাকসুর নির্বাচনটি হওয়া একটি মানে ছাত্র সংগঠনের নির্বাচন, ছাত্র সংসদের নির্বাচন হওয়া একটি সমাধান, ছাত্রদের একটি দিক নির্দেশনা মূলক আন্দোলন সংগ্রাম বা তাদের ক্ষোভ জানানো একটা জায়গা তৈরি করবার জন্য? ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ডাকসু নির্বাচনের বিপক্ষে না, কর্তৃপক্ষ নিশ্চয়ই বিপক্ষে নয়। আমি মনে করি যে যদি সেরকম একটি পরিবেশ, আমাদের প্রফেসর আনোয়ার হোসেন যেটা বললেন যে জাহাঙ্গীরনগরে তিনি করতে গিয়ে যেটির সম্মুখীন হয়েছেন, সকল ছাত্র সংগঠন যদি একত্রিত হয়ে তারা যদি মনে করে যে এটি একটি পরিবেশ, এটি একটি সময় ডাকসু নির্বাচনের, আমি তো মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ইলেকশন করতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় সব কিছু করতে পারে, কেন এটি করতে পারবে না? কিন্তু সেই পরিবেশটার অপেক্ষায় সকলকে থাকতে হবে। দেশের অবস্থা, ছাত্র সংগঠনের অবস্থা, ছাত্রদের ঐক্যের জায়গাটা তৈরি হতে হবে। মাহমুদুর রহমান মান্না, আপনার কি মনে হয় কেন এই পরিবেশটা তৈরি হচ্ছে না? আপনি দুঃখ করে বলছিলেন যে এরশাদ আমলে হলো, তারপর থেকে আর হচ্ছে না। এই দুর্বৃত্তায়িত অপরাজনীতির একটা সাফল্য হচ্ছে যে সবকিছুতে এখন ছাত্র শিক্ষক মুখোমুখি দাঁড় হয়ে আছে বা দাঁড় করানো হচ্ছে। আমি এখানে তো এই ছাত্র শিক্ষককে কোনোভাবেই মানে প্রতিপক্ষ মনেই করছি না। ধরেন ডাকসু নির্বাচন বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর নির্বাচন, এটা কি বিশ্ববিদ্যালয়ে ভিসি ইচ্ছে করলে দিতে পারবেন? এটা 100% একটা পলিটিক্যাল ডিসিশন, এটা বুঝতে হবে। সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরাও তো এরকম করেছি যে ডাকসু নির্বাচন দিতে হবে বলে ইউনিভার্সিটি ভিসির সাথে কথা বলেছি, দুনিয়া বলেছে আমি দিতে চাই। এখনো যেরকম উনি বললেন যে আমাদের তো কোনো আপত্তি থাকবার কথা না, আমরা কেন নির্বাচন দিতে চাই না। মাহমুদুর রহমান মান্না, আপনি কি সেই প্রশ্নের উত্তর দিতে চান যে বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে গিয়ে যদি আপনি বলেন যে আমাদের জাতীয় রাজনীতিতে এই ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদের নির্বাচন নিয়ে ভীতি আপত্তি কোথায়, আগ্রহ নাই কেন? জাতীয় রাজনীতি বলে কথা না, সামগ্রিকভাবে যখন যারা ক্ষমতায় ছিলেন, বিশেষ করে ধরেন দুটো বড় দলের কথা যদি বলি, আওয়ামী লীগ, বিএনপি, আমি মনে করি নির্বাচনটা ইউনিভার্সিটি ভিসি আটকে রেখেছেন, ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন আটকে রেখেছেন, এটা হতেই পারে না। তারা নির্বাচন যদি মানে তাতে তার এটাও ভালো হবে যে একটি নেতৃত্ব তৈরি হবে যারা জাতীয় রাজনীতিতে অবদান রাখতে পারবে। যদি এমন হয় যে যারা দেবার মালিক তারা মনে করেন যে নির্বাচন দিয়ে আমাদের প্রতিপক্ষ ছাত্র সংগঠন নির্বাচনে জিতবে, একটা বড় শক্তি তৈরি হবে, আন্দোলনের শক্তি তৈরি হবে, যেটা মোকাবেলা করা কঠিন হবে, সেই জন্য দেননি, সেটা হতে পারে। আর এই কারণে শিক্ষকরাও সেরকম করে যাচ্ছেন। আমি 2 মিনিট সময় নেবো, একটা ঘটনা আমি বলতে চাই, এখানে উল্লেখ করে যেহেতু আপনি প্রশ্নটা করেছিলেন সেই জন্য বলি। স্বাধীনতার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইন্টিগ্রেটেড অনার্স কোর্সের বিরুদ্ধে একটা আন্দোলন হচ্ছিল, খুবই মানে উত্তেজনাময় একটা আন্দোলনের মধ্যে ছেলেরা স্লোগান দিতে দিতে একসময় স্লোগান দিয়েছে যাদবপুরের ভিসির কথা স্মরণ করো, স্মরণ করো। যাদবপুর ভিসিতে ছাত্ররা এরকম করে একটা আন্দোলন করেছিল যাতে তাদের আন্দোলনে সেখানকার ভিসির মৃত্যু হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের ভিসি অন্যান্য প্রফেসরদের নিয়ে বসেছিলেন, ওখান থেকে একজন ডক্টর বদরুদ্দোজা উনি বাইরে বেরিয়ে এসে সরাসরি এরকম বুক চিতে দাঁড়িয়ে বললেন যে কি মেরে ফেলতে চাও যাদবপুরের ভিসি, মারো আমি তোমাদের সামনে। উনি যখন শাউট করেছেন তখন ছাত্র সেখান থেকে চলে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা সাহেব এত রেসপেক্টেড কারণ উনি সবসময় ছাত্রদের সাথে থেকেছেন, তার কথা সবাই শুনতো। এখন শিক্ষকরা ওরকম করে সাহস পাচ্ছে না, কারণ তারা বোঝেন না যে সমাজ আমাকে সেই সম্মান দেবে কিনা, প্রোটেকশন দেবে কিনা, রাজনীতি সেই সম্মান দেবে কিনা, অতএব তারা সেই ভূমিকাতে যেতেই পারছেন না। সমস্ত কিছু শেষ পর্যন্ত রাজনীতি নিয়ন্ত্রণ করে এবং রাজনীতিকে যারা নিয়ন্ত্রণ করে তাদের কাছে যেতে হবে আপনার জবাবের জন্য। আমার কাছে কিছু, আমি একটু ভিন্ন মত পোষণ করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি দেখেছি উপাচার্যের ক্ষমতা অসীম এবং আমাদের 73 আদেশ সেটা দিয়েছে। এবং উপাচার্যের ক্ষমতা অসীম, কিন্তু আপনি এক বছর প্রায় জেদ করে বিভিন্ন রকম করে তারপরেও আমি কিন্তু আমি এই কথাটা বলতে চাচ্ছি যে আমি যে সেখানে ডাকসু নির্বাচন দিয়েছি সেখানে কিন্তু প্রধানমন্ত্রী সেটাতে কোনো বাদশা দেননি, কেউ বাদশা দেননি। কিন্তু আমি কিন্তু সেখানে সরকার নয়, বরঞ্চ আমাদের নিজেদের শিক্ষকেরা তাদের আমি সে বাধাটা দেখেছি, অন্য কারো নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার ক্ষমতা অসীম। তিনি যদি আজকে সবাই উপাচার্য হন এবং তিনি মনে করেন আমি যতদিন থাকবো আমি নির্বিঘ্নে থাকতে চাই, তারা কোনো, যেটা আপনি বললেন যে শিক্ষকেরা যদি দাঁড়ান, শামসুজ্জোহা, আমি তো দাঁড়িয়েছি এবং আমার মৃত্যু হতে পারতো, কিন্তু আমি দেখেছি শিক্ষকেরা সেই সাহস করে দাঁড়ালে ছাত্ররা তাদেরকে অবশ্যই
সম্মান করবে, করবে। কিন্তু হ্যাঁ, এটা যদি উপাচার্য আপনি কাজ মানে আমি করতে পারি, আপনি করতে পারেননি, আপনি জাকসুন নির্বাচনও করতে পারেননি, আপনি সেই দায়িত্বেও থাকতে পারেননি। আমি যদি আরেকটু অন্যভাবেও বলি যে উপাচার্যের তো আরেকটি নিশ্চয়ই খুবই বড় একটা দায়িত্ব থাকে, বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষা এবং নিয়ম মতো ক্লাস পরীক্ষা করা। সেটিকেও তো হয়তো ঝুঁকির মুখে ফেলা হবে এই জাকসু করতে গিয়ে। সেই কথাটাই তো বলা হচ্ছে যে এটা করলে আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, শৃঙ্খলা থাকবে না, আমাদের সেশন জমা হবে। কিন্তু তারপরে পরেই যে এই যে প্রবণতাগুলো আমরা দেখছি, সব এগুলো এই কথাগুলো বলে বলে আমরা এটাকে দূরবর্তী রেখে নির্বাচনগুলোকে যে অবস্থার মধ্যে শিক্ষায়তনগুলোকে ফেলে দিচ্ছি এবং সেখানে ছাত্র শিক্ষকদের মুখোমুখি করে দিচ্ছি, সেটা তো বড় বিপর্যয় ডেকেই আনবে। সুতরাং সেগুলো বিষয় নয়, বিষয় হচ্ছে যিনি উপাচার্য হবেন, বিশেষ করে যেখানে আমাদের স্বায়ত্ত শাসন আছে, সেখানে তার যিনি চেয়ারে বসছেন তাকে সেই যদি বলি ঝুঁকি, সেই ঝুঁকি নিতে হবে, সেই সাহস প্রদর্শন করতে হবে, এবং তখন তিনি দেখবেন যে সবাই তার কথা শুনছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি তখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতাম, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ডাকসু নির্বাচন হতো। কারণ তুলনামূলকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ওই যে পেরিফেরির যে বিশ্ববিদ্যালয়গুলো, তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90-এর পর থেকে যেই উপাচার্যরা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবার ঘোষণা দিয়েছে, কোন সময় উদ্যোগ করে নিয়েছে ছাত্র সংগঠনগুলো, যখন যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তো এখনো ছাত্রলীগ থেকে শুরু করে এখনো কিন্তু সবাই কিন্তু ডাকসু নির্বাচন চাচ্ছে, এবং এখন ছাত্রলীগ সহ কই এমন তো না যে কোনো সংগঠন সেখানে বিরোধিতা করছে, সেটা কিন্তু করছে না। সুতরাং আমি এখনো মনে করি, আপনি মনে করছেন ব্যক্তি উপাচার্য, একদম ব্যক্তি উপাচার্য, তিনি সিদ্ধান্তটা নিতে হবে তার, এবং তিনি সিদ্ধান্ত নিলে দেখবেন সবাই তার পেছনে দাঁড়িয়েছে, ছাত্র সংগঠনগুলো দাঁড়িয়েছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে নির্বাচন নিয়ে তৎপর বিদেশিরা এই বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার কাজী ফিরোজ রশিদ এমপি। সঙ্গে থাকবেন আপনিও টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে।